সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘর বাড়ি উপন্যাসটির ২৪তম পর্ব। আমি ওয়ারা কারেম, সাথে থাকুন। বাবা বাড়িতে সব রকমের ফল পাকুড়ের গাছ লাগিয়েছেন, এমনকি একটা আঙুর লতা পর্যন্ত। হলে কি হবে, হনুতে নষ্ট করে দিয়ে যায় বলে বাবার গাছ লাগানোর সব পরিকল্পনা ভেস্তে যায়। বাবা বলেছিলেন, সবই তো হলো, কেবল একটা কমলা লেবুর গাছ, আখরোটের গাছ, আপেলের গাছ বাকি। যা মাটি একেবারে সাক্ষাৎ জননী, যা লাগাবে তাই হবে। কতকালের পতিত জমি, জননী জন্মভূমি। এবারে হনুটা আসায় মায়ের মনে হয়েছে আর সমস্যা নেই, হনুতে নষ্ট করবে না। বাবা ইচ্ছে করলে কমলা লেবু এবং আপেলের গাছ পুঁতে দিতে পারেন। জল, হাওয়া, মাটি বড় কথা নয়, বাবার লাগানোটাই বড় কথা। বাবার হাতে গাছ বড় ফলবতী হয়, আমাদের ধারণা এমন, এবং মাও বাবার এই সাফল্য সম্পর্কে কোনোদিন ঠেস দিয়ে কথা বলেনি। বাবা বললেন, একবার আন দেখি রামের দোসরকে। পিলু সার্কাসের খেলোয়াড়ের মতো হনুটাকে বাবার সামনে ছেড়ে দিল। বেশ লম্ফঝম্ফ করছে। পিলুর মনে হচ্ছিল যেন নাচ দেখাচ্ছে বাবাকে। তার মনে হলো বাবা ঠিক আগের মতো তার কাজের বুদ্ধিমত্তা অনুধাবন করতে সক্ষম হয়েছেন। সে একটু বেশি খুশি হয়ে বলে ফেলল, বাবা, ঘুঙুর এনে দেবে? ঘুঙুর? ঘুঙুর মানে পায়ে বেঁধে দেব। কবে শুনবো তুমি একটা ভালুকের বাচ্চা ধরে এনেছ? তার জন্য চাই ডুগডুগি। তোমার জননীটি তোমার মাথা খাচ্ছে। তোমার এই দোসরটি সংসারে উপদ্রবের সামিল, এটা তোমার জননীর বোঝা উচিত। পিলু বলল, মা শুনছ? তোমার মাকে বলিনি তো, তোমাকে বলেছি, তাকে আবার ডাকছো কেন? পিলু বলল, ছেড়ে দেব? তোমার মাকে জিজ্ঞেস করো। আর শোনো, বলবে যে আমি কেবল আড্ডা দিই না। নিবারণ দাসের মার বৃষৎসর্গ শ্রাদ্ধ হবে, তার ফর্দ, তার বৃষকাঠ, তার বৃষ কেমন হবে সব যাই করে দিতে হলো। দুপুরে বের হয়েছি, ফিরেছি রাত করে। কাজের মানুষের এটা হয়। সব সময় ঘরে এসে মা মনসা দেখতে কারো ভালো লাগে না। মা রান্নাঘরে ভাত বসিয়ে কিছু কাঠকুটো আনতে গেছে গোয়ালের চাল থেকে। মা শুনে গেল, কথা বলল না। মা কাঠকুটো নিয়ে গেল, কথা বলল না। এটা আমার ভালো লাগছিল না। হনুর বাচ্চাটাকে নিয়ে প্রথমে মার আর্তনাদ, পরে নিজের সংসারের আরেকজন অতিথি ভেবে চুপচাপ। বাবা প্রথমে নারাজ, পরে মার মর্জির কথা ভেবে চুপচাপ। এখন দুজনের একজন যা বলবে, অন্যজন তার বিপরীত। মা যদি বলে, এক্ষুনি বিদায় করো, বাবা বলবে, আহা, ছেলে মানুষ ধরে এনেছে, থাক না, আমি না হয় একজোড়া ঘুঙুর এনেই দেব। মা বলবে, না, আমার এত জ্বালা সহ্য হয় না, ছেলের জন্য আমি কেন কথা শুনব? বাবা বলবেন, তুমি জননী, তুমি শুনবে না তো কে শুনবে? মার তখন গলায় ধার উঠবে, রাখো তোমার মিষ্টি মিষ্টি কথা, ওতে চিড়ে ভিজবে না। চিড়ে না ভিজুক, মুড়ি ভিজুক। বাবার এমন কথায় মা আরও উত্তপ্ত হয়ে উঠবে। আমাদের ডেকে বলবে, শোন, তোর বাবা ঠাট্টা করছে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা। দিনরাত খেটে মরি, কেউ কুটো গাছটি নাড়ো না। যার যেখানে খুশি যাও, যখন খুশি ফেরো। একটা তো বাড়ির বাইরে বার হলো, আর একটা সারাদিন বন বাদারে। আমি কি বাড়ির ঝিঁ বাদি? আমাকে ঠেস দিয়ে কথা। তারপর বাবা হয়তো বলবেন, চণ্ডী পাঠ শুরু হয়ে গেল রে। মার তখন আরও উত্তপ্ত ভাব। বাবা মাকে রাগিয়ে দিয়ে যে মজা উপভোগ করেন, আমরা তা পারি না। আমার মনে হয় কেবল, মা বাবা কেন যে এত ঝগড়া করে, কোথাও গেলে ফিরতে একটু দেরি হতেই পারে। তা না, কেন দেরি, কেন বাড়ি ঘরের কথা মনে থাকে না, আমরা তোমার কেউ না, দিনকাল খারাপ, কার মনে কি আছে কে জানে, কিছু হলে তো সব জলে ভাসবে। অবশ্য মা এখনো চুপচাপ। কুরুক্ষেত্র শুরু হবার সূচনা পর্বের লক্ষণ দেখা যাচ্ছে না। আসলে মা কি আজ হনুর বাচ্চাটা আসায় প্রসন্ন? তখনই বোঝা যায় স্নেহ কত নিম্নগামী। ছোট ভাইটা এখন শুধু হাঁটতে পারে না, দৌড়াতেও পারে। হনুর বাচ্চাটা অবলা জীব, যেমন কুকুরের বেলায় কিংবা সেই ছাক শিশু। মার সেবা যত্নে ওরা বড় বেশি তাড়াতাড়ি বাড়ে। আমরা খাই না খাই, ওদের খাওয়া নিয়ে মার বড় চিন্তা। মার কাছে এরা আমাদের চেয়েও বড় কাছের।
মা বলবে সবাই উড়ে যাবে, হেরা যায় না। কুকুরটা তো তার জলজ্যান্ত প্রমাণ। ঠিক এই সময় মায়ের আবার বাবাকে তাড়া। বাবা, বাবা গো, কমলা লেবুর গাছ একটা লাগাও না। সব হবে, হয়ে তো যাচ্ছে, কি বাকি থাকলো? বাবার এটা বাড়িঘর করার পর একটা আপ্তবাক্য, মাকে শুনিয়ে বলা। তোমার মার তো কেবল নাই নাই ভাব। সংসারে কার না অভাব থাকে, লাখপতিরও থাকে, তোমার বাবার তো থাকবেই। তখনই মার গলা পাওয়া গেল। এই আপ্তবাক্য সার করেই থাকে। বাবার আগের আপ্তবাক্য ছিল, সে কি দেশ ছিল মশাই, খাওয়ার ভাবনা নেই, শোয়ার ভাবনা নেই। দ্বিতীয় আপ্তবাক্য, রণসাজে আছি। রণসাজ মানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে, এক পোড়ো বাড়ি থেকে আরেক পোড়ো বাড়ি, কখনো কোনো আত্মীয়ের আশ্রয়ে। জমি জায়গা দেখার নাম করে উধাও, হাতের সম্বল শেষ, একটু জায়গা নেই ঘর বাড়ি বানাবার। হয়তো গোটা দিন নিরন্নই কেটে গেল। অভাবের জ্বালায় মার গঞ্জনা শুরু হলে সোজা কথা, রণসাজে আছি, একদম নাই নাই করবে না। মা অন্নপূর্ণার ভাণ্ডার কখনো খালি থাকে না, সব হবে, একটু সবুর করো। শেষেই বন জঙ্গলে পতিত জমিতে মার শেষ সম্বল অবলম্বন করে উঠে আসা। গৃহদেবতা খুঁজে আনা থেকে ঘর বাড়ি সহ খোঁড়া গরুটা পর্যন্ত আমার কৃতি বাবার কর্মক্ষমতার সাক্ষ্য। সুতরাং মার কথাতে বাবা রুষ্ট হতেই পারেন। দুধ ঘি না হোক, ডাল ভাত সংসারে এখন রোজই হয়। গৃহদেবতার নামে যারা মাসোহারা পাঠায়, তাদের কেউ কেউ ইদানিং টাকা পাঠানো বন্ধ করে দেওয়ায় অভাবটা আবার জাঁকিয়ে বসেছে। বাবা বলেন, সবারই খরচ বাড়ছে, না পারলে দেবে কোত্থেকে। বাবার ওই স্বভাব, কোনো মানুষের ওপর তার অভিমান নেই। মা বলবে, নির্বোধ হলে এমনই হয়। আমি নির্বোধ? শুনছিস কি বলছে? বলবো না, যে যা দেবে তাই নেবে। এই তো শ্রাদ্ধ করাবে, সব হবে, শুধু ঠাকুরের দক্ষিণার বেলায় হাত সরে না। কত বলি 1 পয়সা 2 পয়সা নেবে না, কি আকাল চারদিকে। 1 পয়সা 2 পয়সার কোনো দাম আছে? এটা ঠিক। বাবার পুজো আর্চার বিষয়টা জপতপের মতো, সাধনার মতো, ফল লাভে কিঞ্চিত নির্মোহ। দক্ষিণা কে কে দিল বড় কথা নয়, নিষ্ঠাই বড় কথা। ধর্মবিমুখ মানুষেরা এই যে এখনো এতটা করছে, এটা যেন বাবার পুণ্য ফলে। পয়সাটা বড় হলো, ধর্মের কথা ভাবলে না? আপনি বাঁচলে বাপের নাম, ধর্মটাই তুমি দেখো। সারা জীবন এক ভরম, আমরা পুরোহিত বংশ, আমাদের অন্য কোনো কাজ সাজে? সাজে না তো বোঝো। বড়টা পরের বাড়িতে, ছোটটা বন বাদারে, আর দুটো কি হবে কে জানে। মা রান্নাঘরে বসে গজগজ করছিল। আসলে এদেশে আসার পর মানু কাকা বাবার দুটো কাজ ঠিক করে খবর পাঠিয়েছিলেন। খাগড়ার বাজারে মল্লিকদের বড় মুর্শিদাবাদী সিল্কের দোকান, দোকানে খদ্দের সামলানোর কাজ, দ্বিতীয় কাজটা দোকানের খাতা লেখা। দুটো খবরেই বাবা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। মানু কি ভেবেছে আমি জলে পড়েছি, বংশের একটা মান ইজ্জত নেই? সেই এক কথা মার, সুযোগ এলেই খোঁটা দেবার স্বভাব, সুযোগ হাতছাড়া করতে মা রাজি না। মান ইজ্জত ধুয়ে জল খাও, এত মান ইজ্জতের কথা বলছো? বড়টাকে তো বাস কন্ডাক্টর করতে চেয়েছিলে। বাস কন্ডাক্টর? কে বলেছে বাস কন্ডাক্টর? বাসে ঘন্টি তবে কে বাজায়? ভাগ্যিস পালিয়েছিল, না হলে বহরমপুর, জলঙ্গি, পাইটকা বাড়ি। তোমার মুখে বড় কথা সাজে না। মানুষ তো ছোট কাজ থেকেই বড় হয়। আলামোহন দাসের নাম শুনেছ কি না তোর মাকে জিজ্ঞেস করতো। বাবা এবার সরাসরি প্রশ্ন না করে মাকে আমাকে কথাটা বললেন। পিলু বলল, আমি জিজ্ঞেস করে আসবো বাবা? না, তুমি পড়তে বসো। রামের দোসরের বেলায় মাতৃ আজ্ঞা শিরোধার্য, পড়ার বেলায় ওটা হয় না কেন? অগত্যা আমি বললাম, তোমরা এবারে থামবে কিনা বলো, এমন করলে আমি এক্ষুনি চলে যাব, আর আসবো না। এই কি দিনরাত তোমরা ঝগড়া করবে? আগে না হয়ে আমরাই ছিলাম বনটায়, এখন তো সব দেশ থেকে খবর দিয়ে আনিয়েছ, কত ভালো আছো চিঠিতে লিখেছ। এই যদি অবস্থা হয় তবে ওরা কি ভাববে? তোমার মা এটা বোঝে না, দেয় না করেও তো যজমানরা কম দেয় না। এই যে নিবারণ দাসের বাড়িতে কাজ,
তাতে একবেলা তোমার মা বাদে সবার ভোজন। একজনের ভোজনে কত লাগে? ষোড়শ শ্রাদ্ধে 2-5 পয়সা করে দক্ষিণা দিলে কত হয়? পুরোহিত দক্ষিণা, ভোজন দক্ষিণা, ভোজ্যদ্রব্য মিলে কত হয়? কাঁচা কলা, কাঁচা হলুদ, আলু, বেগুন ভোজ্যপত্রে দিলে সব মিলে কত হয়? মা আর কোনো জবাব দিচ্ছে না। আসলে আজকাল মা আমাকে সমীহ করতে আরম্ভ করেছে। আমি পছন্দ করি না ভেবেই মা নিজে থেকেই রান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। কাঠকুটো দিয়ে রান্না, এক হাতে মা রান্না বাটনা বাটা সব করে যাচ্ছে। বারান্দা থেকে দেখতে পাচ্ছিলাম। আগুনের আভায় মার মুখ কেমন রক্তাভ হয়ে উঠেছে। মাঝে মাঝে আঁচল দিয়ে চোখ মুছছে। মা কি কাঁদছে? বাবাও বোধ হয় সেটা লক্ষ্য করেছেন। বাবা সহসা কেমন বড় অস্বস্তিতে পড়ে গেলেন। তাড়াতাড়ি উঠে বারান্দা থেকে উঠোনে নামলেন। কেমন জনান্তিকে বলা, কান্নার কি হলো? আমি কি কোনো রূঢ় কথা বলেছি? মার তখন ফুপিয়ে কান্না। আমি বুঝতে পারি মার কষ্ট আমি পরের বাড়িতে পড়ে আছি। বাবার সাধ্য নেই আমাকে কাছে রেখে পড়ায়। মার সাধ্য নেই কলেজে যাবার সময় রান্না ভাত আমার সামনে বেড়ে দেয়। কষ্টটা সেখানে। বাবা আরেকটু সংসারী হলে মার বোধহয় এতটা অভিমান থাকতো না। বাবার নির্বুদ্ধিতার জন্য মা বোধহয় আমার ফুঁপিয়ে কাঁদছে। পৃথিবীতে বাবার মতো ভালো মানুষদের বুঝি এমনই হয়। আমাকে হঠাৎ তখন বাবা ইশারায় ডাকলেন। কাছে গেলে বললেন, তুমি তোমার মার কাছে গিয়ে বসো, কথা বলো, তাতে কিছুটা হালকা বোধ করবে। বলে বাবা অন্ধকারে হাত পা ধুতে কালীর পুকুরের দিকে হেঁটে গেলেন। সংসারে বাবাকে মনে হচ্ছিল তখন বড় একা। এ সংসারের জন্য মার কান্নাটা আমরা চোখে দেখি, বাবার কান্নাটা কখন কোথায় আমরা সেটা টেরও করতে পারি না। আমার বাবা দেশ ছাড়া হয়ে কত অসহায়, যত দিন যায় তত বুঝি। আমাদের এই বনভূমিটায় আগে গাছপালা, জঙ্গল আর কত রকম লতানে গাছে ভর্তি ছিল। বছর 3 মধ্যে কত ফাঁকা হয়ে গেছে। এখন নবমীপুরীর বনটায় না গেলে বোঝা যায় না এখানে সত্যি কোনো গভীর বন থাকতে পারে। বড় বড় আমবাগান, কোথাও মনীন্দ্র কাঁটার ঘন জঙ্গল, বাঁশের বন, কত রকমের সরীসৃপ আর পাখি, খরগোশ, টিয়া আর নানা জাতের সাপ। সবই কেমন ক্রমে অদৃশ্য হয়ে যাচ্ছে। এবারে শীতটা যেন আরও বেশি। গাছপালার একটা ওম থাকে। ফাঁকা হয়ে যাচ্ছে বলে মাঠের ওপর দিয়ে শীতের কনকনে হাওয়া সহজেই বাড়িঘরে ঢুকে যেতে পারে। সকালবেলায় ঘুম ভাঙলে এটা যেন বেশি করে টের পেলাম। ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। পাশে কাঁথা মুড়ি দিয়ে পিলু অঘরে ঘুমোচ্ছে। বাবা 2 বার ডেকে গেছেন, মা ডেকেছে, কিন্তু শীতের কাঁথা আমাদের ছাড়তে না চাইলে আমরা কি করি? ঘরের ওদিকের মাচানে মায়া কাঁথার ফাঁক দিয়ে হনুর বাচ্চাটা কি করছে দেখছে। পিলু ওর জন্য একটা বস্তা, কিছু ছেঁড়া ন্যাকড়া এবং খড় বিছিয়ে রেখেছিল। সেগুলো এখন সারা মেঝেতে ছড়াছড়ি। সকালে যে মা উঠেই খেপে যায়নি রক্ষে। ডাকলাম, পিলু ওঠ, এ পিলু, দেখ কাণ্ড হনুটার। হনুর কথায় ধরফড় করে উঠে বসল পিলু। সে নেমেই হনুটাকে ঘরের খুঁটি থেকে খুলে বারান্দায় বের হয়ে গেল। শীতে কাঁপছে হনুটা। পিলু উঠোনে নেমে গেল। দরজা দিয়ে সব দেখা যায়। কিছু খুঁজছে। রোদ ওঠেনি। রোদ উঠলে সে হয়তো হনুটাকে নিয়ে রোদ পোহাত। তারপরই সাদুল্লা আম গাছটার নিচে ধোঁয়া দেখতে পেলাম। পিলু আগুন জ্বেলেছে। এ শীতের ঠান্ডা থেকে রক্ষা পাবার এমন জাদুমন্ত্র পিলুরই একমাত্র জানা। গুটি গুটি আমিও উঠে গেলে দেখতে পেলাম বাবা কালীর পুকুর থেকে স্নান করে ফিরছেন। বাবাকে দেখলে মনেই হবে না এটা মাঘ মাসের শীতকাল। একজন সৎ ব্রাহ্মণের পক্ষে প্রাতঃস্নান খুবই দরকার। এতে শরীর প্রফুল্ল থাকে। জরা, ব্যাধি, মৃত্যু কাছে আসতে ভয় পায়। কিন্তু এত সকালে স্নান কেন? নিবারণ দাসের মার শ্রাদ্ধের কাজ আগামীকাল। হাতে বড় কাজ এলে প্রাতঃস্নানের অভ্যাস আছে বাবার। মার কাছ থেকে গুরুত্ব পাবার অথবা আদায় করার এটা মোক্ষম অস্ত্র। আসলে আমার মনে হয় বাবা সকালে স্নান করে ভিজা গামছা পরে তারে যে কাপড় মেলে দিচ্ছেন, হু হু কনকনে শীতে বাবা যে এতটুকু ঘাবড়ে যাচ্ছেন না।
পুত্রদের দেখাবার প্রলোভনে। এই দেখো, তোমরা আগুন জ্বেলেছ শীত থেকে আত্মরক্ষার্থে, আর আমি শীতের বুড়িকে কলা দেখিয়ে খালি গায়ে খড়ম পায়ে ঘুরে বেড়াচ্ছি। যেন এটা এক ধরনের কৃচ্ছ সাধনার ফল। মার অবশ্য মাঝে মাঝে ইতিমধ্যে গলা পাওয়া যাচ্ছে। ও মায়া, তোর বাবার কাপড়টা দে, চাদরটা দে, ঠান্ডা লাগবে। কিন্তু বাবা কিছুতেই সেদিকে যাচ্ছেন না। ঠাকুর ঘরে ঢুকে কোষাকুষি বের করে দিচ্ছেন, ভিজা গামছা পরেই ফুল তুলছেন। মায়া হাতে চাদর এবং কাপড় নিয়ে বাবার পিছু পিছু ঘুরছে। মা ঘাট থেকে বাসি বাসন কোসন মেজে যখন ফিরে এলো, তখনও বাবা ফুল তুলছেন। এত ফুলের কি দরকার বোঝা যাচ্ছে না। কাল রাতে আমার জননী এবং পিতৃদেব উভয়েই বেশ তর্কে মেতে গেছিল। আজ সকালে পিতৃদেব কত ধার্মিক এবং কর্মঠ তার প্রমাণ দেবার একটা প্রয়াস চলছে বোঝা যাচ্ছে। শরীরে দিব্য প্রভাব না থাকলে যে এমন হাফ নাঙ্গা সন্ন্যাসী হয়ে কনকনে শীতে ঘোরা যায় না, জননী আমার সেটা বুঝুক। জননী এবার সোজা কাঠমালতি গাছটার কাছে গিয়ে বলল, অনেক বাহাদুরি দেখেছি, এবার দয়া করে জামা কাপড় গায়ে দাও। মায়া, বাকি যা ফুল আছে তুলে রাখ, নাও। বলে চাদর এবং কাপড় দিলে বাবা সুরসুর করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। বাসি বাসনকোসন ধুয়ে মার হাত নীল। এক ঝটকায় বাবার বাহাদুরি ভেঙে মা আমার আগুন পোহাতে আসছে। দেশবাড়িতে যে সুসময় ছিল, এখানে এসে তা কতটা হারিয়েছি মায়ের রক্তশূন্য হাতই যেন তার প্রমাণ। মা বলল, ও পিলো, দে না দুটো পাতা। আগুনের মধ্যে মা হাত ঢুকিয়ে অর্ধদগ্ধ পাতাগুলি নেড়ে চেড়ে দিল। বোঝাই যায় ঠান্ডায় অসাড় হয়ে আছে হাত। মাকে বললাম, আজ প্রাতঃস্নান? বামুনের খোঁজে যাবে। বামুনের খোঁজে কোথায় যাবে? তোমার মানু কাকার কাছে। পিলু বলল, কেন আমরা? তোমরা মিলে 3 জন। আমি যাচ্ছি না, ওসব শ্রাদ্ধভাদ্যের নেমন্তন্ন খেতে আমার ভালো লাগে না। বাবা ঠিক শুনেছেন। কি বললে? আমি যাব না বাবা। কেন যাবে না? না গেলে আমার মুখ থাকে কি করে? বলে এসেছি 3 জন তো দাসমশাই হাতেই আছে, আর বাকি 9 জন ঠিক জোগাড় করে আনবো। বাবা বলতে বলতে কাছে এলেন, কিন্তু আগুনটার কাছে ঘেঁষে দাঁড়ালেন না। আগুনের কাছে ঘেঁষে দাঁড়ালে যেন ব্রাহ্মণত্বের অপমান। আগুনে রক্তের ঘনত্ব নষ্ট হয়, রক্ত তরল হয়ে যায়। বামুন নিজেই আগুন, সে মুখ হাঁ করলে আগুন বের হয়। অগ্নিদেবতা সর্বশাস্ত্রে একমাত্র ব্রাহ্মণকেই ভয় করেছে। আগুন এবং আমার বাবার মধ্যে যে রেষারেষি আছে তা এ সময়ে বেশ বোঝা গেল। বাবা বর্ণাশ্রমে বিশ্বাসী। ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, অগ্নিদেবতা বর্ণশ্রেষ্ঠ, যেন 2 কুলিনে লড়ালড়ি। মা বলল, আগুন পোহাও না, শীতে তো দাঁত কপাটি হচ্ছে। বাবা যেমন অন্য সময়ে মার কথা অগ্রাহ্য করেন, এখনও তাই করলেন। বের হচ্ছেন শুভ কাজে। বামুন খুঁজে বের করা বাবার কাছে শুভ কাজেরই সামিল। সকালবেলায় আর মার সঙ্গে শাস্ত্র আউড়ে কি হবে? তেল নুন ছাড়া যে মহিষী কিছু বোঝে না, তাকে বুঝিয়েও লাভ নেই। বরং এ সময় লায়ক পুত্রটির সঙ্গে কথা বললে কাজে আসবে। আমার দিকে তাকিয়ে বাবা বললেন, কাল নেমন্তন্ন রক্ষা করে কালীবাড়ি যাবে। মা বলল, যাবি না কেন? ভালো মন্দ খাবি, দক্ষিণা পাবি। বাবা বললেন, নিবারণ দাসের মা তোমাদের জাত সাপের বাচ্চা মনে করত। আমি বললাম, তা করত। পিলু বলল, বুড়ি আমাকে মোয়া নারকেলের নাড়ু হাতে দিয়ে হাঁটু গেড়ে প্রণাম করত। বাবা বললেন, কেন করত? মা বলল, কেন করত ও কি করে বলবে? পুণ্য, পুণ্য সঞ্চয়। বিলু পিলু সবাইকে ভাবত এক একখানা সাক্ষাৎ কার্তিক ঠাকুর। ওরা না খেলে দাসের মার আত্মা শান্তি না পেলে মুক্তি পাবে কি করে? আত্মার সদ্গতি বলে কথা। তুমি যাবে। আমার দিকে তাকিয়ে বাবা কথাটা বললেন। শেষ অস্ত্র এখন ছাড়া দরকার। বললাম, পড়ার ক্ষতি হবে।
কোনোটা ঠিক সে সময় বাবার পায়ের কাছে লাফিয়ে পড়ল, বাবার কোঁচা ধরে টানতে থাকলো। পিলু এতে মজা পায়। বাবা বললেন, ও তো দেখছি আমাকে নাঙ্গা করতে চায়। বলে বাবা আরো 2 পা পিছিয়ে বললেন, 2 দিনে তোমার পড়ার কতটা ক্ষতি হতে পারে? যে ঘোড়া ছেড়ে দিয়েছ, দিগ্বিজয়ে বের হতেই হবে। বাবা জানেন না আমার কাছে এটা দিগ্বিজয়েরই সামিল, কিন্তু জানি বলে লাভ নেই। কিছু এদিক ওদিক বললেই বাবার এক কথা, উঠতে শিখে গেছ, এখন আর আমরা তোমার কে? আসলে এই শ্রাদ্ধ শুভ কাজে বাবার পিছু পিছু যেতে আমার কেমন লজ্জা লাগে, অথচ এই লজ্জার বিষয়টা কাউকে এখন বলতে পারি না। যেখানেই যাই মনে হয় সবাই আমাকে দেখছে। ফ্রক পরা মেয়ে যদি সে বাড়িতে ঘোরাঘুরি করে কেমন ভাবলাকান্ত হয়ে যায়। কাজের বাড়িতে ওরা ঠিক থাকে, আর আড়ালে ওরা আসবে দেখবে, কেউ জানালায় দাঁড়িয়ে থাকবে, বলবে ঠাকুরমশাইয়ের বড় ছেলে কলেজে পড়ে। আমার এসব ভালো লাগে না। অথচ আগে বাবার পিছু পিছু আমি কি না দৌড়েছি। তখন কেবল মনে হতো বাবা আমাদের না ফেলে আবার একা চলে যান, যা একখানা ভুলো মনের বাবা। আগুন, শীতের কনকনে ঠান্ডা, সোনালি রঙের নিস্তেজ রোদ, আর গাছপালার মধ্যে পিলুর বোধহয় সহসা পরলোক সম্পর্কে মনের মধ্যে প্রশ্ন উকি দিয়েছে। এসব বিষয়ে সে বাবার চেয়ে কাউকে বড় মনে করে না। বছরকার পঞ্জিকা নিবারণ দাস দেয়। কালুবাবুর মার শ্রাদ্ধে একখানা গীতা পাওয়া গেছে। একবার কি কারণে শম্ভু ঘোষের পুত্রের বিবাহে বাবা কিছু বেশি পুরোহিত বিদায় পেয়েছিলেন। ফেরার সময় শহর থেকে কৃত্তিবাসী রামায়ণ এবং কাশিরাম দাসের মহাভারত কিনে এনেছিলেন। মা দেখলে অপচয় ভেবে গজগজ করবে ভয়ে তিনি বলেছিলেন, এও শম্ভু ঘোষ দিল। আমাদের ডেকে বলেছিলেন, মাকে বলতে যেও না যে কিনে এনেছি। পুত্রদের সামনে বাবার মিছে কথা বলতে বোধহয় দ্বিধা দেখা দিয়েছিল মনে। মিছে বিষয়টা সংক্রামক ব্যাধির মতো। পিলুকে এত করেও বাবা সত্যবাদী করে তুলতে পারছেন না, এটা তার একটা আফসোস। এতে বোধহয় বাবার ঈশ্বরও কুপিত হন। নানা দিক ভেবেচিন্তেই আমাদের কথাটা বলেছিলেন। সামান্য 2খানা ধর্মগ্রন্থ নিয়ে সংসারে অশান্তি হোক বাবা বোধহয় চাননি। তবু মাকে মিছে কথা বলার জন্য বাবার বোধহয় ভেতরটা খচখচ করছিল। আসল রহস্যটা আমাদের কাছে পরিষ্কার করে দিয়ে তিনি কিছুটা হালকা হয়েছিলেন। পরে বলেছিলেন, তোমার মার মেজাজ বুঝে একসময় কথাটা পারা যাবে, তোমরা মাকে কিছু বলতে যেও না। বাবার হেনস্থা হবে ভেবে আমরা মাকে শেষ পর্যন্ত ধর্মগ্রন্থ কেনার বিষয়টা গোপন করে গেছিলাম। সুতরাং পিলুর ধারণা বাবার অগাধ পাণ্ডিত্য। বাবা গীতা পাঠ করেন, নতুন চণ্ডী একখানা কে দেবে এমন বলে আসছেন বাবা। বাবার নিজস্ব একটা পুটুলি আছে, নতুন গামছা দিয়ে সেটা সব সময় বাঁধা থাকে। একমাত্র পুটুলিটা মার হাটকানোর অধিকার আছে, ওটা পুত্র সন্তানেরা ধরলে বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুভ কাজ দিনক্ষণ দেখে দেওয়া বাবার নিত্য কাজ। যারা জানতে আসে কিছুক্ষণ ঠাকুরকর্তার পায়ের কাছে বসে যায়। বাবার ঈশ্বর তত্ত্ব শুনতে তারা ভালোবাসে। মহিরাবণ বধে রামের পাতাল প্রবেশ, মহিরাবণের পুত্র আহিরাবণ, আরও কী সব। এবং সে যুদ্ধের বর্ণনার সময় রামের দোসর হনুমানের একটা ক্ষুদ্রকায় মাছি হয়ে যাওয়ার ঘটনাটি বোধহয় পিলুর মধ্যে পুলক সঞ্চার করে। সে তখন পড়ে না, বাবার গল্প পাঠ শোনে। তখন রান্নাঘরে মার মুখ থমথমে। সকালবেলায় মায়া পিলু পড়ছে, আর উনি ভক্তদের ধর্মপাঠ করাচ্ছেন। কি আক্কেল মানুষটার! মাঝে মাঝে মা ডাকবে, পিলু পড়। বাবা এক দণ্ডে চুপ মেরে যান, ভক্তরা উঠে যায়। পিলু বাবাকে ছাড়ে না। তারপর কি হলো বাবা? বাবা বললেন, এখন পড়ো, পরে শুনবে। পিলুর পড়ায় মন বসে না। বাবার কথাবার্তা সবাই এত গভীর আগ্রহ নিয়ে শুনে, আর মাটা যে কি! মাঝে মাঝে পিলু খেপে গিয়ে বলবে, তুমি চুপ করো মা, কিচ্ছু তুমি বোঝো না। মার এক কথা, ওরে পিলু, কথায় চিড়া ভেজে না, পড় বাবা, জীবনটা তো নিজের বাপকে দিয়ে বুঝছিস।
এইসব কারণে বাবার প্রতি পিলুর ধর্ম বিষয়ে, মৃত্যু বিষয়ে সম্ভ্রমবোধ গড়ে উঠেছে। সে বলল, বাবা, নিবারণ দাসের মা এখন কোথায় আছে? কোথায় আছে মানে? এই মরে গিয়ে কোথায় যাবে? তুমি যে বলো কিছুই বিনষ্ট হয় না। দাসের মা পঞ্চভূতে লীন হয়েছেন। পঞ্চভূতটা কি বাবা? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এ হলো গে তোমার পঞ্চভূত। মানুষ সেখানেই মরে গিয়ে মিলে যায়। ক্ষিতিটা কি বাবা? এই যে বিশ্ব চরাচর দেখছ, শস্যক্ষেত্র দেখছ, সব ক্ষিতি। অপ? অপ হচ্ছে জল। মা বলল, তুমি না বামুনের খোঁজে যাবে? কখন আহ্নিক করবে, কখন খাবে? দুপুরে ফিরবে না রাতে? বাবা বললেন, দেখলি তো, কোনো জ্ঞানের কথা হলেই তোর মার চণ্ডীপাঠ শুরু হয়ে যায়। তোর মার দুঃখ স্বয়ং শিবেরও সাধ্য নেই দূর করে। এক শিবের জ্বালায় প্রাণ অতিষ্ঠ, আরেক শিবে শুধু দক্ষযজ্ঞ হবে। এবারে দয়া করে আহ্নিকে গিয়ে বসো, দুটো মুখে দিয়ে আমাকে উদ্ধার করো। কোথাও গেলে তো আর বাড়ির কথা মনে থাকে না। বাবা অগত্যা হাঁটা দিলে পিলু ডাকল, বাবা। পিছু ডাকবে না, শুভ কাজে বের হচ্ছি। বাবা, শ্রাদ্ধ করলে কি হয়? মানুষের আত্মার সদ্গতি হয়। সদ্গতিটা কি বাবা? এই যে, মাকে উদ্দেশ্য করে বলা, তোমার সন্তানের দিব্য জ্ঞান সঞ্চার হচ্ছে, সামলাও। বলো না বাবা। মানুষ মরে গেলে আত্মা ঘোরাঘুরি করে। কোথায়? এই চারপাশে। দাসের মার আত্মা কোথায়? বাড়ি ঘরের চারপাশেই ঘোরাফেরা করছে। মায়া কাটাতে কষ্ট হয়। শ্রাদ্ধে অন্নদান, জলদান করা হয়। আত্মা সংসারের টানাটানি থেকে তবে মুক্তি পায়। পিলুর চোখ মুখ দেখলে এখন কে বলবে এই ছেলে বনবাদারে ঘুরে বেড়ায়, পাখি সরীসৃপের সঙ্গে বন্ধুত্ব, বনের গাছপালার সঙ্গে সে কথা বলে। মৃত্যু বিষয়টা সাময়িকভাবে তাকে কেমন কাতর করে রেখেছে। এত সুন্দর ঘর বাড়ি বনভূমি ছেড়ে মানুষ চলে যায়। সেও মানুষের পরিণতির কথা ভেবে খানিকক্ষণ কেমন মোহমান হয়ে থাকলো।